সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ফ্যাসিবাদ পতনের পর এবারই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে। রমজান মাস জুড়ে ইফতার আয়োজনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতাও চালিয়েছে রাজনৈতিক দলগুলো। নতুন দল এনসিপির নেতাদের নিজ নিজ এলাকায় বড় ধরনের জনসংযোগ শোডাউন করতে দেখা গেছে। মাঠে তৎপর বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনীতি, অর্থনীতি, ঈদযাত্রা থেকে শুরু করে মৌলিক বিষয়ে অনেকটাই স্বস্তিতে দেশের মানুষ। প্রশ্ন এখন, ঈদের পর কেমন হবে রাজনীতির পরিবেশ? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ঈদ এবং সামনের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, সদস্য জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনা অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদ উল ফিতর। বিভিন্ন জায়গায় ঈদ আনন্দ মিছিল, প্রস্তুত ঈদগাহ ময়দান, থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি, শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। ব্রিফিংয়ে প্রেস উইং, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। এবং বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ইন্দো বাংলা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতির কারণে বাড়ছে শঙ্কা। ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত পরিকল্পনা গ্রহণের পরামর্শ। আমরা আসি আলোচনায়। প্রথমেই মোশাররফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ফ্যাসিবাদ পতনের পর প্রথম ঈদ, এবং নিশ্চয়ই এই ঈদটি আপনাদের কাছে ভিন্ন, কারণ এর আগে গত 16 বছরে 17 বছরে যখন ঈদগুলো হয়েছে তখন আপনাদের নেতাকর্মীরা এলাকায় যেতে পারেনি হামলা মামলা হুলিয়ার কারণে। কেমন আসলে, কতটা ভিন্ন আপনাদের কাছে এবারের ঈদ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহলোক। হ্যাঁ, অবশ্যই এটা তো স্বস্তির ব্যাপার, কারণ একটা ভয়হীন পরিবেশেই দীর্ঘ 16 বছর পর আমরা ঈদ করতে যাচ্ছি। কারণ আগের ঈদগুলো ছিল আমাদের জন্য আতঙ্ক। ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছে, সেখান থেকে ধরে নিয়ে গেছে, এরকম বহু ঘটনা আছে। অথবা আমরা ইফতার অনুষ্ঠান আয়োজন করেছি, সেখানেও হামলা হয়েছে, ইফতার করতে দেওয়া হয়নি, এরকম বহু ঘটনা আছে। আমার এলাকায় আমি বলি, আমরা এভাবে ইফতার করতে গিয়েছি, এই ইফতার আয়োজন করেছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ইফতার ভেঙে দিয়েছে। মানুষকে মানে ইফতারের রক্তর আগে জোর করে তাদেরকে সেই ইফতারের যে আমাদের আয়োজন ছিল খাদ্য, সেগুলো দিয়ে তাদের রোজা ভেঙে ফেলেছে। এই ধরনের বহু ঘটনা বাংলাদেশে আছে। কিন্তু এবার সত্যি আমরা স্বস্তিতে যে জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে যেই হাসিনার পতনের পর বাংলাদেশে আমরা এই প্রথম ভয়হীনভাবে একটি রমজান আমরা পার করছি, যার জন্য আমরা শুকরিয়া আদায় করছি। এবং আমরা আশা করি যে যেই যাত্রাটা আমাদের শুরু হয়েছে, সেই যাত্রাটা ইনশাল্লাহ আগামী দিনে আরও অর্থবহ হবে। কারণ গণতন্ত্রের যদি আমরা প্রতিষ্ঠানের রূপ দিতে পারি, আমরা গণতন্ত্রের যাত্রাটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমার মনে হয় এই যে এবারের যেই স্বস্তির রোজা ছিল, আগামী কালকে ঈদ, আমরা আগামীতে এই ধরনের স্বস্তির মধ্যে আমরা পালন করতে পারবো। একটা বিষয় হচ্ছে যে আমরা আজকে দেখলাম যে বেগম খালেদা জিয়া, তিনি আজকে তার ছেলের সঙ্গে প্রায় 8 বছর পরে ঈদে একসঙ্গে ঈদ করলেন তারেক রহমানের সঙ্গে। সেই বিষয়টি আসলে দলীয়ভাবে আপনাদের কতটা চাঙ্গা করেছে, এবং আপনারা আসলে এই বিষয়টা নিয়ে কতটা মানে আনন্দিত, সেই বিষয়টা যদি একটু বলেন। না, অবশ্যই তো আমরা আনন্দ, এবং আপনি দেখবেন এটা কত অমানবিক ব্যাপার যে আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সংবিধান আমাদেরকে কিছু অধিকার দিয়েছে, যেমন আমাদের চিকিৎসা, স্বাস্থ্য, বাসস্থান, আমার নিরাপত্তা, এগুলি কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে প্রোভাইড করার মতো। কিন্তু আপনি দেখবেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির মতো একটি দলের প্রধান, উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ওয়াইফ, নিজে প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তার চিকিৎসা করতে দেওয়া হয়নি, তাকে সেই মৌলিক অধিকারটাকে তাকে বঞ্চিত করা হয়েছে। বরং বারবার আমরা আবেদন জানিয়েছি, আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। এবং বাংলাদেশে যদি আপনি একটা ওপিনিয়ন পোল করেন, আমরা দেখেছি প্রায় 87% লোক বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দাবি জানিয়েছিল, অথচ সেখানে কিন্তু সরকার ভ্রুক্ষেপ করে নাই। অর্থাৎ শেখ হাসিনার যে একটা ফেসিবাদী দৃষ্টিভঙ্গি,
তার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এবার ফেসিবাদ নাই, একটা গণতান্ত্রিক পরিবেশে ঈদ হচ্ছে, যার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন পর আজকে তার পরিবারের সাথে ঈদ করতে পারছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য স্বস্তি এবং তার পরিবারের জন্য নিচ্ছে একটি আনন্দের। অসংখ্য ধন্যবাদ। জাহিদ বিন নাসের, আপনার কাছে আসি আলোচনায়। আমি তার আগে একটু বলি যে আমরা খোঁজ খবর যখন নিচ্ছিলাম তখন দেখছিলাম যে 34টি ঈদের পরে এবার 35তম ঈদে আসলে দেশের মানুষ রাজনৈতিকভাবে একটি মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, মানে যেখানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নিজ এলাকায় যেতে কোনো ভয় নেই, কেউ কারাগারে নেই, রাজনৈতিক মামলায়। আপনারা আসলে এই বিষয়টাকে কতটা ইতিবাচক, এবং সেখান থেকে সামনের দিনে যে রাজনীতি আপনাদের দেখি যে বিএনপির সঙ্গে আপনাদের মাঝে মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, ঈদ পরবর্তী রাজনীতিতে আপনাদের কেমন হবে? এই বাকবিতণ্ডা থেকে কিভাবে নিজেদেরকে ছোট করে নিয়ে এসে, সংক্ষিপ্ত করে নিয়ে এসে আসলে ঐক্যের দিকে এগোবেন? প্রথমে আমি সহ-আলোচক মোশাররফ ভাই এবং আপনার মাধ্যমে মিরপুর এবং সারা দেশব্যাপী বিশেষ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বললেন, আসলে বিএনপির তো একটা সংগ্রাম ছিল বিগত 16 বছর যাবত। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আসলে এমনভাবে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্র মানে জাতাকলে পিষ্ট ছিল সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসরের পরে এই রমজান মাসেই 2-3 বছর আগে সেখানে ইফতারের আয়োজন, ছোট আসরের আয়োজন, সেখানে পর্যন্ত গিয়ে হামলা। তারপরে আমরা দেখেছি যে শ্রমিকদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ চট্টগ্রামে, এই 3-4 বছর আগের ঘটনা। তো প্রত্যেকটা রমজানেই মোটামুটিভাবে, এবং দ্রব্যমূল্য যেভাবে করে চড়াও হতো সেটা মোটামুটিভাবে সরকার এবার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আর আপনি যেটা বললেন, আসলে আমরা তো এখন একটা পলিটিক্যাল পার্টি, একটা সময় পর্যন্ত মোটামুটিভাবে সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জিনিসের বিরুদ্ধে ছিলাম। আর এখন যেহেতু একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি, মাসখানেক হলো, 28শে ফেব্রুয়ারি থেকে আজকে 30শে মার্চ। তো বাকবিতণ্ডা আসলে পলিটিক্যাল রেটরিক থাকতে পারে, বাকবিতণ্ডা থাকতে পারে। পুরাতন রাজনৈতিক সংস্কৃতি থেকে যেহেতু আমরা উত্তরণের কথা বলছি, সেখানে আমাদেরও কিছু জায়গাতে হয়তো বা বিচ্যুতি আছে। ওগুলো কেউ সমালোচনা করলে আমাদের দলীয় ফোরামে, ইনহাউস ফোরামে আলাপ আলোচনা হচ্ছে এবং আমরা শুধরে নেবার চেষ্টা করছি। কিন্তু মোটা দাগে আমি যদি বলি যে আপনার যদি পুরাতন সংস্কৃতি, আসলে বিএনপিও তো, মানে বিএনপির ফাইটটা কিন্তু ছিল আওয়ামী লীগের মতো একটা দানব, মানে আমি এটাকে রাজনৈতিক দল বলি না, আওয়ামী লীগের বিরুদ্ধে। তো বিএনপি ওই জায়গাতে ফাইটটা যখন এনসিপি অথবা জামাতে ইসলাম অথবা অন্য কোনো রাজনৈতিক দল যারা আসলে অত্যাচারিত ছিল, আওয়ামী লীগের অত্যাচারটা বিএনপির উপর ছিল, কিন্তু ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়েও কিন্তু অত্যাচারটা ছিল, হয়তোবা সেভাবে সামনে আসেনি। তো এই জায়গাতে বিএনপিরও কিছু কম্প্রোমাইজের ব্যাপার থাকবে, ওনাদেরও অনেক জায়গাতে হয়তো বা কথাবার্তা সংযত থাকছে না, লাগামহীন হয়ে যাচ্ছে। আমরা তো আসলে রাজনৈতিক মাঠে দলীয়ভাবে নতুন, কেউ ছাত্র সংগঠন করবার অভিজ্ঞতা আছে, আর অন্যান্য একটা দল থেকে, জাতীয় পর্যায়ের দল থেকে কেউ আসা। বেশিরভাগই আমরা ছাত্র সংগঠন বা ব্যক্তি পর্যায়ে স্বতন্ত্রভাবে কাজ করেছেন, আমরা মিলে দলটা গঠন করেছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ঈদ কেন্দ্রিক একটা ভালো ধরনের রাজনৈতিক পরিবেশও ছিল দেশে। ইফতার মাহফিলগুলোতে সব রাজনৈতিক দলগুলোরই তৎপরতা ছিল, কিন্তু আমরা দেখলাম যে গতকালকে যদি আমি নির্দিষ্ট করে বলি যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বান্ডেলে করে টাকা বিতরণ করছে। আসলে সেটি নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন, এটা আপনাদের দলীয়ভাবে আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে, এবং সেখানে এ প্রশ্নও অনেকে করছেন শেয়ার দিয়ে যে আসলে এই টাকার উৎস কি। অনেকে বলছেন যে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডের টাকা। বিষয়টাকে আপনারা আসলে দলীয়ভাবে ডিল করেছেন কিনা, কিংবা এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে ডিল করবেন সামনের দিনে? না, আসলে কেউ যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের স্পষ্ট ভাষায় বলেছে যে জিরো টলারেন্স। ইতিমধ্যে প্রায় 3000 বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে রাখা তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দকে কিন্তু শাস্তির আওতায় আনা হয়েছে। কাউকে বহিষ্কার করা হয়েছে, কাউকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারো কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সুতরাং কোনো অপরাধের কাছে বিএনপি কোনো কম্প্রোমাইজ করছে না। এই জিনিসটা আপনি হয়তো সারা বাংলাদেশের লক্ষ্য করছেন। বরং আমাদের দলের নেতৃবৃন্দের বক্তব্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে মহাসচিব, অন্যান্য তার ব্যক্তি বক্তব্য যদি আমরা লক্ষ্য করেন, যে আমরা এই নৈরাজ্যের বিরুদ্ধে কিন্তু বিএনপি এবার সংগ্রামটা করছে। কারণ আমরা একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, যার জন্য আমরা কোনোভাবে এ ধরনের ঘটনাকে আমরা টলারেন্স করব। আপনি যে কথাটা বললেন, আমি ঘটনার সম্বন্ধে আমার পুরোপুরি ধারণা নাই। যদি সে কোনো অপরাধ করে থাকে, অথবা যদি এখন এই উৎসটা কি আমিও জানি না, এটা কি তার পারিবারিক অর্থ,
কারণ অনেকের ব্যক্তিগত পারিবারিক কিন্তু অনেক সম্পদ আছে, আমি এই ব্যাপারে আমার হাতে ধারণা, যার জন্য আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলতে পারবো না। তবে দেখতে হবে ঘটনাটা নৈতিক দিক দিয়ে অপরাধের মধ্যে পড়ে না এটা নর্মাল নিয়মের মধ্যে পড়ে, সেটা আমাদের বিবেচনা নিতে হবে। নিশ্চয়ই যদি সে দলীয় শৃঙ্খলার পরিপন্থী কিছু করে, অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ব্যাপারে কোনো সার আমাদের নেই। এক নাসের, অ্যাডভোকেট নাসের যে কথাটি বলেছে আপনি দেখবেন, হ্যাঁ তারা নতুন যাত্রা শুরু করেছে। এখন একটা রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা, বিতর্ক, এইটা আমি মনে করি এটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। যদি আমাদের কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, কোথায় আমাদের আগামী দিনে কি করতে হবে, এটা আলোচনায় হলে সবচেয়ে সর্বোত্তম পন্থা। আলোচনার মাধ্যমে আমরা বেরিয়ে আসবে হোয়াট ইজ দ্য বেটার, কোনটা বেটার সেটা আমরা গ্রহণ করব। কিন্তু এইটাকে যাতে কাদা ছোড়াছড়ি অথবা কোনো যেন প্রতিহিংসার মধ্যে না যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন নাসেররা বেশ কিছু নতুন কিন্তু জিনিস উত্থাপন করছে। এখন আপনার আমাদের দেশে একটা রাজনীতি আছে, মানুষ কিন্তু একটা জিনিসে অ্যাডজাস্টমেন্টের অবস্থায় আছে, একটা খাপ খাওয়ানোর অবস্থায় আছে। নতুন একটা কিছু দিলে কতটুকু মানুষ গ্রহণ করতে পারবে বা কতটুকু পারবে না, সেটা হইলো কিন্তু ভবিষ্যতের বিষয়। তো সুতরাং এই ব্যাপারগুলি আমি মনে করি আলোচনা হতে পারে, কিন্তু কোনো বিষয়ে কিন্তু খুব রিজিড থাকার কথা না। যেমন তারা বলছে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এখন আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি দেখেন যে বাংলাদেশে ক্রিয়াশীল কতগুলি রাজনৈতিক দল আছে, তাদের সেন্টিমেন্টটা কি, তারা কি চায়। যদি অধিকাংশ দল মনে করে যেন সংবিধান ছুঁড়ে ফেলার দরকার, তাহলে আমরা সেটা গ্রহণ করব। আর যদি অনেক অধিকাংশ রাজনৈতিক দল বলেন এই সংবিধানকে, যেটা শেখ হাসিনা, সংবিধানের তো আর দোষ না। আপনি যেমন হিটলার কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, শেখ হাসিনাও কিন্তু দাবি করে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিল, কিন্তু তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড তাকে কিন্তু ফেসিস্ট হিসাবে পরিণত করেছে। সুতরাং আপনাকে দেখতে হবে যে আমার প্র্যাকটিসটা কি। আপনার আমাদের কনস্টিটিউশনে স্পষ্ট ভাষায় বলা আছে, আর্টিকেল 166-এ যদি আপনি যান, দেখবেন যে জনগণের প্রত্যক্ষ ভোটে তার প্রতিনিধি নির্বাচিত হবে। কই আওয়ামী লীগ তো 3 টার্ম সেটা করে নাই, এটা তো কনস্টিটিউশনের দোষ না। অথচ দেখবেন আমাদের আর্টিকেল 7-এ যদি যান, আমাদের মূল যে স্পিরিট, যে এই রাষ্ট্রের মালিক জনগণ, কিন্তু এই 3টি নির্বাচনে জনগণের সে মালিকানা কি স্বীকার করা হয়েছে? না, বরং জনগণকে বঞ্চিত করে আওয়ামী লীগ কিন্তু জোর করে ক্ষমতায় ছিল। জি, এটা তো সংবিধানের দোষ না। সুতরাং আপনি প্র্যাকটিসটা কি করছেন, আমাদের ব্যবহারটা কি করছেন, তার উপর কিন্তু ডিপেন্ড করে। অসংখ্য ধন্যবাদ। জাহিদ বিন নাসের, আপনার কাছে প্রশ্ন, যেমনটি মোশাররফ ভাই বললেন সেখান থেকে, যে আপনার অনেক বিষয় আসলে রিজিড থাকতে চান, যেটা আসলে বিএনপি ফ্লেক্সিবল করার কথা বলে আপনাদেরকে। আরেকটি প্রশ্ন হলো যে, যেমনটি মোশাররফ ভাইকে বলছিলাম তাদের দলীয় অনেক কর্মকাণ্ডের অর্থের উৎস সম্বন্ধে জনমনের প্রশ্ন আছে, তেমনি কিন্তু আপনাদেরও মূল নেতৃত্বের মধ্যেই যারা 100 গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে নিজ এলাকায় গিয়ে, তাদের অর্থের উৎস নিয়েও কিন্তু জনগণ প্রশ্ন করছে। সেই বিষয়টা আপনাদের দলীয় ফোরামে আলোচনা হয় কিনা? আমরা দেখেছি যে ফেসবুকে যখন প্রশ্ন করেছে তখন এক ধরনের গোঁজামিল দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা হয়েছে। তো আপনারা কি আসলে দলীয় ফোরামে এটা নিয়ে আলোচনা করেন যে আপনাদের 100 গাড়ির যেই শোডাউনগুলো চলছে সেগুলো আসলে উৎস কোথায়? আমাদের আসলে ধন্যবাদ। আমাদের আসলে যেহেতু রমজানের শেষ দিকে, এবং আপনি যার কথা বলছেন উনি ওনার নির্বাচনী এলাকায়, নিশ্চয়ই আমাদের ঈদের পরে এই ব্যাপারে দলীয় ফোরামে অবশ্যই আলাপ আলোচনা হবে, যে ত্রুটি কোন জায়গাতে, বিচ্যুতি কোন জায়গাতে, ঢাকার বাইরে যারা এরকম শোডাউন দিলেন। আবার আরেকটা ব্যাপার আমি একটু এটার সাথে যোগ করব, যে কয়েক মাস আগে সার্ভেতে আসলো যে বাংলাদেশের মানুষ হচ্ছে আপনার একটু শক্ত নেতৃত্ব চায়। তো মোশাররফ ভাই যেভাবে করে বললেন আর কি, যে টেবিল টকে যদি আলাপ আলোচনা করা যায়, কিন্তু মানে এগেনস্টে যিনি প্রার্থী, মানে উনার আসনে বা যে কারো আসনে আর কি, এগেনস্টে প্রার্থী উনি যখন হচ্ছে আপনার একটা শোডাউন দিচ্ছেন বা 5000 লোক নিয়ে গণ ইফতারের আয়োজন করছেন, তখন কিন্তু আমাদেরও আর কি একটা দায়, যখন লক্ষ ভোটার, তখন আমাদেরও একটা দায় বর্তায়, যে সেখান থেকে একটা চাহিদা থাকে। তো ওই স্থানীয় চাহিদা পূরণ করতে গিয়ে কিন্তু অনেক জায়গাতে আপনার ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে বেরোতে পারছেন না বিএনপির কারণেই। বিএনপি যে চর্চাটা করছে আপনার পাল্টা একটা জি আমি কিন্তু একই কথা কিন্তু আমি বলেছি, যে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। ভাই যেভাবে করে বললেন যে মানুষ কিভাবে করে নিবে, পাশাপাশি আমি বলবো বিএনপিও আসলে কতটা সফট, বিএনপিও নিতে পারবে কিনা। যেমন জুলাইয়ের কথা যদি আমি বলি, সেই সময় কিন্তু বাংলা ব্লকেড, এই ব্লকেট কিন্তু বিগত 15 বছরে বিএনপির অনেক সংগ্রাম, হরতাল, অবরোধ, অন্যায় অত্যাচারের কমতি ছিল না। কিন্তু এই যে নতুন কর্মসূচি কিন্তু ওই জুলাই থেকেই কিন্তু আসলে শুরু। আমি যদি বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি যদি বলি যে নতুন রাজনৈতিক কর্মসূচি, আপনি কিন্তু জুলাইয়ের ওই সময় থেকেই, হাসিনার শেষ দিনগুলো থেকেই কিন্তু শুরু।
আপনি যদি দেখেন। আর আরেকটা আপনি কথা কি যেন বলছিলেন, যে আপনারা অনেক ক্ষেত্রে রিজিড থাকতে চাচ্ছেন। রিজিড এখন ভাই ভালো বলেছেন যে আর্টিকেল 66 এর রেফারেন্স দিয়েছেন, আর্টিকেল 7 এর রেফারেন্স দিয়েছেন। অধিকাংশ রাজনৈতিক দলের যে রেফারেন্সটা দিলেন, আওয়ামী লীগও সব সময় 45টা নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে পরে 25টা বা 26টাকে নির্বাচনে নিয়ে তারা সব সময় বাইরে এই কথাটাই বলতো যে অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে এসছে, সুতরাং এই জায়গাতে ইনক্লুসিভ ছিল নির্বাচন। আওয়ামী লীগের মুখে ঠিক এই কথাটাই শোনা যেত যে অধিকাংশ রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলগুলো আসলে মানুষের জন্য কতটা নিবেদিত বা মানুষের জন্য কতটা করছে, মোশাররফ ভাইয়ের নিশ্চয়ই খেয়াল থাকবে, আমরা সেই সময় কিশোর বা তরুণ, কিন্তু 1/11-এর সময় যদি আমি স্মরণ করি, ওই সময় কিন্তু সংস্কারটা একরকম মানে অস্থির একটা বাক্যে পরিণত হয়েছিল। কিন্তু ওই সময় আপনার 1/11-এর সময় কিন্তু বিএনপি বিগত 3-4 বছর আগ থেকে কিন্তু সংস্কারের কথা এখন বলছেন, 31 দফা দিয়েছেন। তো সংস্কারের ভাবনাটা, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে, কিন্তু আমি বলবো যে উনারা যদি দলীয় ফোরামে, অনেক বড় দল, উনাদের আলাদা রিসার্চ উইং আছে এবং উনাদের জনবলও বেশি, উনারা যদি সংস্কারের একটা ভাবনা দিয়ে দিতে পারতেন সরকারকে, তাহলে উনাদের জায়গাতে কিন্তু উনারা স্ট্রং একটা পজিশনের মধ্যে থাকতেন। 31 দফা দিয়েছে তো উনাদের যে 31 দফা, ওটার কথা 31 দফা তো সম্মিলিতভাবে, কিন্তু এই যে প্রত্যেকটা সংস্কার কমিশন ধরে বিচার বিভাগ, তারপরে সংবিধান, আর সংবিধানে আর্টিকেল 70 বর্তমানে যে অবস্থায় আছে, এই জায়গাতে যদি মানে উইথ ডিউ রেসপেক্ট মোশাররফ ভাই নিজেও বসেন, আপনি বসেন, আমি বসি, যেই ব্যক্তিকেই বসানো হোক না কেন, সংবিধান মজ্জাগতভাবে আসলে স্বৈরতন্ত্রের চাষ করে। আর্টিকেল 70 পরিবর্তনের বিষয়ে তো আলোচনা চলছে, যেহেতু মানে শুধুমাত্র অর্থ বিল বাদ দিয়ে মনে হয় সবগুলোতেই আমরা দিয়েছি অর্থ বিল আর নো কনফিডেন্স দিয়েছি। জি, এটা দিয়েছি। আপনারা কি দিয়েছেন? আমরা দিয়েছি গভর্নমেন্ট আস্থা ভোট, অর্থ বিল, তারপর হলো সংবিধান সংশোধন এবং রাষ্ট্রের নিরাপত্তা। জি, অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার কাছে আমার এই পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে আপনারা আগে মানে এক ধরনের ট্রোলে পরিণত হয়েছিল যে বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে, তো সেই বিষয়ে সেই পর্যায়ে তো এখন বাংলাদেশ নেই, নিশ্চয়ই আপনাদের ঈদের পরে আন্দোলনে নামার লাগবে না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাদের দলের মহাসচিব, তিনি হঠাৎ করে বললেন যে কিছু কিছু মহল সচেতনভাবে নির্বাচনকে পিছিয়ে দিতে চায় এবং এই ব্যাপারে বাধা দেখা গেলে রাস্তায় নামতে হবে। এটা আসলে কাদের দিকে ইঙ্গিত করছেন যে তারা নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে এবং আসলে আপনাদের রাস্তায় নামার প্রয়োজনীয়তা আসলে কি? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে জুলাই যেই অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানটার আগে কিন্তু আমাদের একটা ধারাবাহিক আন্দোলন ছিল দীর্ঘ 15 বছর। আন্দোলনটা কি? মূল ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে গণতন্ত্রের অন্যতম কম্পোনেন্ট হলো নির্বাচন। কারণ জনগণের অনেক প্রত্যাশা কিন্তু আমরা পূরণ করতে পারি না, কিন্তু যদি জনগণ ভোট দিতে পারে, একটা জায়গায় কিন্তু জনগণ সার্বভৌম, সেটা ভোটের ক্ষেত্রে। আপনি দেখেন, যদি জনগণ বাংলাদেশে যখন ভোট দিতে পেরেছে, আপনি দেখেন 91-এ বিএনপি ক্ষমতা এসেছে, আবার 96-এ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু বিএনপি যেতে পারেনি, আরেকটা গভর্নমেন্ট এসেছে। আবার 2001-এ যখন নির্বাচন আসে, তখন আবার বিএনপি কিন্তু ক্ষমতা চলে আসে। অর্থাৎ জনগণ যদি ক্ষমতা জনগণের হাতে থাকে, জনগণ কিন্তু সাফল করে সেইটা তার সেই ক্ষমতা প্রয়োগ করে। কিন্তু আপনার তো এই দীর্ঘ 15 বছর তো জনগণ সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে নাই, যার জন্য আমরা বলছি যে সুতরাং বাংলাদেশে অনেকগুলি আমাদের দুর্বলতা আছে, কিন্তু একটা জায়গায় যদি আপনি স্ট্রং করতে পারেন, তাহলে সরকার কিন্তু অনেকটা গণতান্ত্রিক পথে আসতে বাধ্য। এখানে অ্যাডভোকেট নাসের বিএনপিকে মানে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে, যেমন অর্থের ব্যাপার আপনি যদি বলেন, বিএনপি একটা বিশাল দল, আমাদের বিএনপির একেবারে তৃণমূল থেকে শুরু করে আমাদের কাছে একটা হিসাব আছে, আমাদের যে মাসিক চাঁদার একটা সিস্টেম আছে, আমরা যদি ঠিকভাবে চাঁদাটা তুলতে পারি সারা বাংলাদেশ ভেবে, একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত অঙ্গ সংগঠন, তাতে আমরা মাসে 7,71,42,000 টাকা আমরা তুলতে পারি। এটা হলো একটা নর্মাল চাঁদা, 10 টাকা 5 টাকা বিশেষ যেটা আছে। আর এর বাইরে কিন্তু আমাদের ডোনেশন আছে, আমাদের অনেক পার্টির আবার যারা আমাদের অবস্থা সম্পন্ন তারা আমাদেরকে সহায়তা করে। সুতরাং অর্থে দিয়ে বিএনপি কিন্তু চাঁদাবাজি, এবং বিএনপি কোথা থেকে চাঁদা তোলে এই কথা কিন্তু বলতে পারবেন, কারণ আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের নেতৃবৃন্দের অনুদানের মাধ্যমে কিন্তু আমাদের দল পরিচালিত হয়। আরেকটু যে কথা বলে যে সংস্কার, আপনি যে কথাটি আজকে বলা হচ্ছে, এখানে অ্যাডভোকেট নাসেরের একটু অবগতির জন্য আমি বলছি, আমরা 31 দফা তো দিয়েছি, তারপর দেখবেন এই সরকার আসার পর 6টা কমিশন করেছে, আমরা প্রত্যেকটি কমিশনে কিন্তু আলাদা আলাদা আমরা প্রতিবেদন দিয়েছি। আপনি সাংবিধানিক
কমিশনে আলাদা দিয়েছি, আমরা বিচার বিভাগে দিয়েছি, পুলিশে দিয়েছি, নির্বাচন কমিশনে দিয়ে, সবগুলি কিন্তু আলাদা। আমরা যে দেই নাই এটা আমার মনে হয় অ্যাডভোকেট নাসিরের কিছুটা হয়তো ল্যাপস আছে এখানে, কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা দিয়েছি। আমরা আলাদা বলেছি যে এই জায়গায় করা যায়। তারপরে 31 দফায় আপনি দেখবেন আমরা একেবারে ডিটেলস বলেছি যে আগামী দিনে বাংলাদেশটাকে রূপান্তর করার জন্য এই জায়গাগুলিকে আমাদের রিপেয়ার করা উচিত। তারপরও আমাদের আরেকটা বক্তব্য আছে, যদি এর চেয়ে বেটার কেউ কিছু দিতে পারে, 31 দফাতে যদি আপনি ভালো কেউ আমরা গ্রহণ করার জন্য কিন্তু আমাদের নেতা স্পষ্ট ভাষায় বলেছে তারেক রহমান, আমরা যে কোনো বেটার প্রস্তাবকে আমরা অ্যাকসেপ্ট করব। সুতরাং এখানে বিএনপি কিন্তু কোনো রিজিটে নাই, বিএনপি ফ্লেক্সিবল। সুতরাং আপনি আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে আপনার যেই ধরনের প্রক্রিয়া গ্রহণ করেন বিএনপি সেই দিকে আছে, কিন্তু আপনাকে দেখতে হবে এই প্রক্রিয়া করতে গিয়ে আপনি দীর্ঘ সময় নিচ্ছেন। কারণ আমরা একটা কথা বলছি যে ইউনূস সাহেব বলছে নির্বাচন দিয়ে দেবে, আমরাও বিশ্বাস করি, কিন্তু আপনি একটা রোড ম্যাপ দিতে আপনার সংকটটা কোথায়? আপনি বলছেন যে স্বল্প সংস্কার, তা আমরা তো ডেফিনেশন চেয়েছি যে স্বল্প সংস্কার বলতে আপনি কি বোঝেন, জি আমাদেরকে একটু বলেন। অথবা যদি আপনি বড় সংস্কার বলেন সেইটাও আপনি কি বলেন, কিন্তু এখানে কেন চুপচাপ? ঘটনা কি? আমাদের সন্দেহ তো ওই জায়গায়, যার জন্য আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমাকে বলেছেন যে বাংলাদেশ নানা সংকটে বর্তমানে আছে। আপনি এই যে দেখেন একটা রোহিঙ্গা প্রবলেম আমাদের দেশে আছে, আমরা কতগুলি লোককে খাওয়াচ্ছি, আমাদের সাহায্য কমে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক সংকট আছে, আমাদের নিরাপত্তা সংকট আছে, আমাদের এই যে জুলাই বিপ্লবের মূল স্পিরিট কিন্তু কর্মসংস্থান, চাকরি। এই দীর্ঘ 9 মাসে আমরা কিন্তু চাকরির কোনো ব্যবস্থা করতে পারছি না। জায়েদ বিন নাসিরকে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকে বিএনপি মহাসচিব এটাই বলেছেন যে নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেওয়া দরকার, কিছু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন, এবং তিনি এটি বলেছেন যে একটি দলকে প্রতিষ্ঠার জন্য সরকারি সুযোগ সুবিধার খবর পাচ্ছেন। হ্যাঁ, তিনি এই অভিযোগ করেছেন, আপনারা কি আসলে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন কিনা, এটা বারবারই আপনাদের দিকে প্রশ্ন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেও বলেছেন, আজকেও বলেছেন। আমি এক কথায় যদি উত্তর দিতে বলেন বলবো না, আর তারপরে ওনার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে, উনি যদি হাজির করেন মানুষের সামনে, তাহলে হয়তোবা সেই ক্ষেত্রে আমরা মানে ব্যবস্থা নিব দলীয়ভাবে, বা আসলে এই ঘটনা ওরকম আছে কিনা। এটা তো আসলে ভেগ কথা হয়ে গেল যে একটা নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করবার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। মোশাররফ ভাইকে আমি হয়তো বা বুঝাতে পারিনি, আমি কমিশনে ওনারা রিপোর্ট দলীয়ভাবে দিয়েছেন 6টা কমিশনে, কিন্তু উনি যে কথা বললেন যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, এই জায়গাতেই আপনারা যদি ক্ষমতায় মানে নির্বাচনটা তো আপনারা চাচ্ছেন, তার আগে সংস্কারটা আসলে আপনারা কতটুকু স্বল্পমেয়াদী সংস্কার এই সরকারকে দিয়ে করাতে চান, আর আপনারা আসলে পরে কি সংস্কার করবেন, ওরকম একটা রোডম্যাপের কথা আমি বলেছি। যে বিএনপি যদি ওরকম একটা রোডম্যাপ দেয় তাহলে আমার মনে হয় যে মানুষের সামনে পরিষ্কার হয়, আমাদের সামনে পরিষ্কার হয়। এই জায়গাতে বিএনপির অবস্থানই মনে হচ্ছে যে একটু ভেগ। আমরা তো 31 দফাতে স্পষ্ট বলেছি আমরা ক্ষমতা আসলে এটা করব। আপনারা 31 দফা করবেন, কিন্তু এখন একটা কথা শুনছিলাম যে আপনারা পরপর 2 মেয়াদে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। আবার আজকে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক ওয়ালে একটা পোস্ট শেয়ার করেছেন, সেখানে বিএনপি বলছে যে 3 বার প্রধানমন্ত্রী হতে পারবে। এটা কি সত্য ঘটনা? না, আমি আপনাকে দেখি, আমরা এই যে 31 দফাতে আমাদের একেবারে রিটেন, এখানে তো এটা লুকাবার কিছু নাই। আমাদের এখানে প্রাথমিক পর্যায়ে আমরা ছিলাম যে পরপর 2 বার, কিন্তু পরবর্তী সময় এই পরপরও বাদ দিয়ে দেয়। এখন বলা হয়েছে একজন জীবনে 2 বারের বেশি হতে পারবে না। জি, জায়েদ বিন নাসির এই বিষয়ে কিছু বলবেন? স্পষ্ট। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে তো আমরা একটা লিখিত তো, তাহলে তো আমরা স্বাগত জানাবো, এবং এটা সারা বাংলাদেশে এটা আমরা প্রচার করছি। তাহলে আমরা আপনাদের দল থেকে তাহলে এটা কোথা থেকে আসলো এই তথ্যটা? আমরা হয়তোবা আমাদের ওনারা যেহেতু বললেন যে প্রাথমিক পর্যায়ে যেটা ছিল সেই প্রথম ছিল পরপর, কিন্তু এখন আমরা বলছি মোট সেই নথি আমাদের কাছে ছিল। কিন্তু এছাড়া আপনি যদি আরেকটু খেয়াল করেন, নারীর ক্ষমতায়ন কিংবা উচ্চকক্ষ গঠন, এখানে কিন্তু বিএনপির যে অবস্থান সেখান থেকে আমাদের দলীয় অবস্থানটা একটু ভিন্ন। আমি যদি একটু বলি, সেটা হচ্ছে সংসদে যে উচ্চকক্ষ, বিএনপি যেটা বলছে সেটা হচ্ছে নিম্ন কক্ষে যেই পরিমাণ যেই সংখ্যক আসন থাকবে উচ্চকক্ষে সেভাবে করে বণ্টিত হবে। আর আমাদের আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে মোট ভোটের অনুপাত ভাগ করে সেটা হচ্ছে উচ্চকক্ষে যাবে। আর এছাড়াও আমাদের 4 বছর মেয়াদি গভর্নমেন্টের দিকে আমরা ঝুঁকছি, বিএনপি সেখানেও বিএনপির সায় নেই। আর নারীদের যে আসন, এটা বিএনপি বলছে যে 50 জনের জায়গায় 100 জন করে দিতে, কিন্তু আমরা কিন্তু বলছি যে ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 জন নারীকে সংসদে আমরা চাই। যার ফলে যদি 2টা নির্বাচন হয়
প্রথম নির্বাচন থেকে আরেকটা নির্বাচন 5 বছর 5.5 বছরের মধ্যে যদি আপনি দেখেন বাংলাদেশে নারী ক্ষমতায়নে একটা অভূতপূর্ব মানে মাইলফলক বাংলাদেশ ছুঁতে পারবে বলে আমরা বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ। একটা বিষয়, ঈদ অনেক স্বস্তিতে কেটেছে। রমজান মাসে দ্রব্যমূল্য আসলে অনেকটা নিয়ন্ত্রণে ছিল এবং ঈদ যাত্রা খুবই স্বস্তিতে 9 দিনের ছুটিতে আসলে খুব সাবলীলভাবে মানুষ ঘরের পানে যেতে পেরেছে। কিন্তু একটি বিষয় আসলে মানুষকে অনেক বেশি নাড়া দিয়েছে, সেটা হলো যে শ্রমিকদের বেতন। আপনি দেখেছেন যে শ্রম ভবনের সামনে শ্রমিকদেরকে আন্দোলন করতে হয়েছে। 6,000 শ্রমিক এখনও বেতন ভাতা পায়নি এবং আমাদের কাছে যে তথ্য গণমাধ্যমের বরাতে 299টি পোশাক কারখানার শ্রমিকরা কোনো ধরনের বোনাসই পায়নি এবারে ঈদে। এই বিষয়টিকে আসলে এটা কিন্তু এবার নতুন না, এটি বিগত অনেক বছর ধরেই শ্রমিকদের এই স্ট্রাগলটা করতে হয় ঈদের আগে। এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে সামনে যদি ক্ষমতায় যান কিভাবে আপনারা ডিল করবেন বা কিভাবে এটাকে প্রশমন করবেন? না, এটা তো আসলে কোনোভাবে কাম্য না, কারণ শ্রমিকরা তো বাংলাদেশে আপনি দেখবেন যে শ্রমিকের বেতনও খুব একটা তার জীবন মানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তারপরেও কিন্তু বাংলাদেশে কর্মসংস্থান নাই, তাদেরকে এটা করতে হচ্ছে। আর বিশেষ করে দেখবেন এই যে পোশাক কারখানা প্রায় 70 থেকে 75% কিন্তু নারী। সুতরাং এইটাও আমাদের সামাজিক উন্নয়নের জন্য একটা বিরাট একটা সুযোগ। কিন্তু সেক্ষেত্রে আজকে এইটা তো এই জবাবটা তো গভর্নমেন্ট দিতে পারে যে কেন বেতনটা দিতে পারে নাই। একটা হতে পারে যে অনেকে যারা বিগত স্বৈরাচার তাদের অনেকের এভাবে কারখানা ছিল, হয়তো অনেকে পালিয়ে গেছে, সেই ক্ষেত্রে এই একটা সংকট হতে পারে। আরেকটা সংকট হতে পারে যে হয়তো এই সময় যে কোম্পানিগুলো কেন দিতে পারছে না। আমরা তো দেখেছি যে শ্রম কর্মমন্ত্রী বলেছে গাড়ি বিক্রি করে অনেকের বেতন দেওয়া হচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে। আমার মনে হয় একবার সরকার যদি স্ট্রিক্ট হয়, আমার মনে হয় এই সংকট সমাধান করা যেতে পারে। আমার মনে হয় আমার শেষ প্রশ্ন জাহিদ বিন নাসের কাছে একই প্রশ্ন। আপনারা দলীয়ভাবে এটিকে একটা আহ্বান জানিয়েছিলেন যে ঈদের আগে বেতন বোনাস ক্লিয়ার করতে হবে। আপনারা আসলে সরকারের কি কি গাফিলতি দেখেন? আপনারা ক্ষমতায় গেলে কি কি উত্তরণের পথ আপনাদের কাছে আছে? আমি যদি রমজান মাসের কথাটা বলি, দ্রব্যমূল্য এবার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু শ্রমিকদের ব্যাপারটা আসলে নাড়া দিয়েছে। সেখানে আন্দোলন হয়েছে, তার উপর পুলিশি অত্যাচার ছিল এবং আমাদের কিন্তু পার্টির যে আমাদের তো গঠন পর্যায়ে রয়েছে, আমাদের মূল যেই আহ্বায়ক কমিটি, তার পাশাপাশি শ্রমিক উইং সেটা গঠিত হয়েছে এবং আমাদের শ্রমিক উইংয়ের কর্মসূচি ছিল। তো ওই শ্রমিক উইংয়ের কর্মসূচিতেও কিন্তু পুলিশ গিয়ে বাধা দিয়েছে এবং আজকেও আমাদের কেন্দ্রীয় যেই শ্রমিক উইং, সেই শ্রমিক উইংয়ের সংগঠকের উপরে ঢাকার বাইরে বিএনপির দ্বারা আর কি তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তো আমরা যদি আসলে ক্ষমতায় যেতে পারি বা মোটামুটি একটা দায়িত্ব নিতে পারি আমাদের শ্রমিকদের জন্য, মেহনতি মানুষের জন্য, আমাদের বিস্তারিত কর্মসূচি যেরকম আছে, আর আমরা এখনই থাকতে মানে বিএনপি কিন্তু অনেক বড় দল, শ্রমিক দলের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু আমাদের শ্রমিক উইং থেকে কিন্তু সেই কর্মসূচি শ্রমিকদের পক্ষে ছিল। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি, ঈদ মোবারক।